আইআরবিডিটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা বুঝি তাহলে হয়তো এটার পাবলিক ভ্যালুটা আমরা বুঝতে পারবো। আপনারা জানেন যে এক সময় কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম নামে ওয়ার্ল্ড ব্যাংকের একটা গ্রে কাভার্ড রিপোর্ট বার হতো এবং ওটা ট্রান্সপারেন্ট ছিল না, ওটা অন্যদেরকে দেখতে দিত না। কিন্তু রেহমান সোবহান স্যার একটা বিরাট রিসার্চ করেন যে কিভাবে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডোনার ড্রিভেন হয়ে গেল, ডোনার ডিপেন্ডেন্ট পলিসির উপর ডিপেন্ডেন্স হলো। এবং সেখানে একটা বড় পয়েন্ট ছিল ওই কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডামে যেই পাথ চার্ট করে দেওয়া হতো সেটা মানুষ জানতো না, সেটা নিয়ে কোনো তর্ক বিতর্কও হতো না। পলিসি মেকারদের মধ্যে ডিবেট ছিল, এক্সিস্টিং গভর্নমেন্ট সবচেয়ে মানতেন তা না, কিন্তু তারা সেটা নিয়ে কোথাও ডিসকাস করে একটা যেটাকে উনি বলেছেন পাবলিক রিজনিং, সেই পাবলিক রিজনিং করে সেটা সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ওটার পক্ষেও হতে পারে ওটার বিপক্ষেও হতে পারে, সেই স্কোপ ছিল না। তো ওনার আইডিয়াতে সেটা আসে যে তাহলে একটা মানে গভর্নমেন্ট তো একটা রিভিউ করতো অলওয়েজ। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিভিউ বাংলাদেশের ইকোনমি গত বছর কেমন ছিল, গভর্নমেন্টের একটা রিভিউ বাজেটে বাংলাদেশের ইকোনমি কেমন ছিল, কিন্তু দুটোর মধ্যেই বায়াস থাকতে পারে। সুতরাং পিপলের ভয়েসটা কোথা থেকে আমরা পাবো, বা পিপল বাদ দেন অবজেক্টিভ ভয়েস কোথা থেকে পাবো, তাহলে সেটার জন্য একটা আলাদা রিপোর্ট দরকার। এবং আমার মনে হয় যে আইআরবিডির বেসিক ভ্যালুটা এই জায়গায় যে ইট ব্রোক দ্যাট ট্র্যাডিশন, যে না বাংলাদেশের অর্থনীতি নিয়ে শুধু মানে ওয়ার্ল্ড ব্যাংকই বলবে আর গভর্নমেন্টই বলবে এমন কোনো ব্যাপার না, আমরা বাংলাদেশের মানুষদের ভয়েস তুলব। এখন কোশ্চেনটা হলো বাংলাদেশের মানুষ কারা, তাদের ভয়েস সিপিডি ঠিক মতো তুলতে পারছে কিনা। যদি বাংলাদেশের মানুষের ভয়েস ঠিক মতো তুলে ফেলে তাহলে ওটা একটা পাবলিক ভয়েস, তাহলে পাবলিক ভয়েস হলে পাবলিক ওটা নিবে, পাবলিক ওটা ব্যবহার করবে, পাবলিক ওটা নিয়ে আর্গু করবে, ওটা একটা রিফ্লেকশন হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি এইখানে আমার মনে হয় যে অধ্যাপক সোবহান যদি তার আগের এক্সপিরিয়েন্স দেখতেন, মানে 1957-এ তিনি যখন টিচার হয়ে ঠিক করলেন যে সোশ্যাল জাস্টিস এবং গুড গভর্নেন্সের জন্য দেশে কাজ করবেন, এবং তখন অবশ্য এজেন্ডা তা ছিল না, তখন ছিল এজেন্ডার দেশের স্বাধীনতা। তো সেইটা যখন তিনি করলেন তখন তিনি কি গুডস তৈরি করেছিলেন, 6 দফা 11 দফা, এগুলো পাবলিক গুডস ছিল। এবং এগুলো তিনি এমন একটা পলিটিক্যাল পার্টিকে দিয়েছিলেন যেই পলিটিক্যাল পার্টি ওটা অ্যাকসেপ্ট করে ওটাকে মার্কেটাইজ করে ওটার একটা মানে হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল। হিউজ মিনস বাংলাদেশ স্বাধীন করে ফেলেছিল। সো দ্যাট ইজ দ্য আইডিয়াল পাবলিক গুড। সেই আউটলুক থেকে আমি বলবো যে সিপিডির কাজটা সেই লেভেলে এখনো যেতে পারে নাই। কেন পারে নাই এবং পারার ক্ষেত্রে কন্ট্রাডিকশনগুলো কি হচ্ছে এবং সেখানে এখন কি স্টেপ নেওয়া হচ্ছে, তাতে সেটা সাকসেসফুল হবে কি না, সেই কোশ্চেনগুলো হলো টু পন্ডার অ্যাবাউট, টু থিঙ্ক অ্যাবাউট, টু হ্যাভ ইট ফর সেলফ ক্রিটিসিজম। সেই দিক থেকে আমি কয়েকটা কথা বলতে চাই। একটা হলো যে আপনি যখনই বলেন যে স্টেক হোল্ডারদের নিয়ে আমি ডায়ালগ করব, তখনই ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি চেঞ্জ হয়ে যায়। হু আর দ্য স্টেক হোল্ডার্স? যদি কেউ কোশ্চেন করে এখানে কি পাবলিক আছে? স্টেক হোল্ডারদের মধ্যে পার্লামেন্টের মেম্বার আছে, মেইন অপোজিশনের লোক আছে, গভর্নমেন্টের লোক আছে। একদিক দিয়ে লজিক খুব ক্লিয়ার, কারণ পলিসি তো তারাই বানায়, সুতরাং তাদেরকে যদি আমি ইনফ্লুয়েন্স করতে না পারি তাহলে আমার এই লেখা কি হবে। কিন্তু এখানে একটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন হচ্ছে গিভেন দ্য পলিটিক্যাল স্ট্রাকচার, সেটাকে মেনে নিয়ে আমি সেটাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি। আমি পলিটিক্যাল পাওয়ার চেঞ্জ করতে চাচ্ছি না, পলিটিক্যাল পাওয়ার ঠিক রেখেই তার মধ্যে যতটুক করা যায় ততটুক করতে চাচ্ছি। আচ্ছা, যদি সেই অ্যাজাম্পশনটা আমরা গ্রহণও করে নিই, কারণ রিফর্ম, রেভলিউশন, র্যাডিক্যাল এগুলোর মধ্যে তো তফাৎ আছে। 60 দশকে বয়সও অল্প ছিল অধ্যাপক সোবহানের, তখন হি কুড ভেঞ্চার ফর রেভলিউশন, কিন্তু এই সময় তো এখন তো আর সেটা সম্ভব না। অবশ্য উনি দুঃখ করে বলেছেন তার স্মৃতি কথায় যে সেই সময় আমি মানে পলিটিক্স করতে গেলে, করতে পারলে আরও ভালো হতো, এরকম একটা এই ধরনের একটা কথাও তার আছে। যাই হোক, সেইটা তো আর তার
উত্তরসূরিরা তো আর সেটা মানে নাই। তার উত্তরসূরিরা তাদের মধ্যবিত্ত জীবনযাপন ঠিক রাখবে, রিসার্চও করবে, কনসালটেন্সিও করবে, তার ইনক্লুডিং মাইসেলফ, আমি নিজেকে আলাদা করছি না, সবই করবে, বিপ্লবও করবে, রেভলিউশনও করবে, চেঞ্জও করবে। সব তো একসঙ্গে হয় না, সব কোনো সময়ই একসঙ্গে হয় না। এই যে বাচ্চারা যেটা করেছে সেটা একসঙ্গে হয় নাই, ওরা বহুত কষ্টে ছিল। ওরা ওই আপনার গণরুমে এক পাশে কাত হয়ে ঘুমাতো, আরেক পাশে কাত হতে পারতো না, এবং রাত 12টার সময় তাদেরকে ছাত্রলীগের ছেলেরা এসে বলতো মিছিল করতে হবে, তখন তাদের মিছিল করতে হতো। এবং তাদের দুই জোড়া জুতা থাকতো, এক জোড়া জুতা হলো মিছিল করার জুতা, আরেক জোড়া জুতা হচ্ছে বাইরে যাওয়ার জুতা। পড়াশোনার জন্য তাদের হলের মধ্যে পড়াশোনা করার সুযোগ ছিল না, তাদেরকে গিয়ে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে হতো। এবং পড়াশোনা করতে গিয়ে তারা কোনো সায়েন্স টেকনোলজি কিছুই পড়তো না, তারা পড়তো কি, পড়তো BCS এর গাইড। তো এইরকম পরিস্থিতি থেকে এইরকম একটা বিক্ষোভ, সেই রকম একটা বিক্ষোভ থেকে 838 জনের মৃত্যু, তার মধ্যে থেকে একটা চেঞ্জ। এখন দ্য কোশ্চেন ইজ যে এই চেঞ্জটা আমরা মানে অ্যাকাউন্টেবল, সোশ্যালি জাস্ট, আমরা যা যা লক্ষ্য বলি সেগুলো আমরা করতে পারবো কিনা। এখন সেটা তো সিপিডির ডায়ালগে যারা উপস্থিত হতেন, বিজনেস ইন্টারেস্ট, অ্যাকাডেমিশিয়ান, সিভিল ব্যুরোক্রেসি, স্যার অবশ্য লাস্টে দুটো নাম অ্যাড করেছেন, ট্রেড ইউনিয়ন অ্যান্ড সাবঅল্টার্ন ক্লাসেস। কিন্তু রেশিও কি? আপনি যে কোনো মানে সিপিডির ডায়ালগে যান, গিয়ে ওখানে একটা রেশিও দেখেন, দেখবেন 95% হলো ওরা, কোনো ডায়ালগে 5% হচ্ছে ট্রেড ইউনিয়ন অ্যান্ড সাবঅল্টার্ন ক্লাসেস। অবশ্য আপনি বলতে পারেন যে কারণ যেই লেভেলে রিসার্চ, যেই লেভেলে ফাইন্ডিং, সেটা তো আর তারা বুঝবে না। তাহলে কিন্তু সেকেন্ড অ্যাজাম্পশন হলো somebody will understand it and will take it to them and mobilize them. এখন এই জায়গায় গিয়ে সিপিডি আটকে গেছে আমার ধারণা, যে who will use them, who will mobilize them, who will make it a real public good. এখন এটার একটা উপায় আছে, আমি সাজেস্ট করব স্যারকে, স্যারের মাধ্যমে এখন যারা, স্যার তো আর এখন তো অবসরই নিয়েছেন স্যার, কিন্তু স্যারের একটা ভালো কোয়ালিটি হলো যে স্যার যখন অবসর নিয়েছেন তখন তার একজন ভালো উত্তরসূরি মানে বার করে দিয়ে গেছেন। দ্য ইনস্টিটিউশন ইজ রানিং, ইনস্টিটিউশন ইজ নট ফেলিং। উনি ঠিকই বলেছেন যে এনজিও সেখানেও ওনারশিপ হলো ফ্যামিলি বেসড, এবং প্রাইভেট সেক্টরেও ওনারশিপ হলো ফ্যামিলি বেসড। কিন্তু সিপিডি একটা সাম টাইপ অফ এনজিও হওয়া সত্ত্বেও এই ওনারশিপ ফ্যামিলি বেসড হয়নি। আই কনগ্রাচুলেট যেটা অন্যদের থেকে আলাদা, এবং এই অর্থে স্যার তার উত্তরসূরি তৈরি করেছেন, তাদেরকে দিয়ে গেছেন। তার মানে সাম কাইন্ড অফ পাবলিক ওনারশিপ অ্যান্ড পাবলিক অ্যাক্টিভিটি থাকবে, যদিও এইটার ফাইন্যান্স কোথা থেকে আসবে সেটার উপর এটার ওনারশিপ অনেকখানি ডিপেন্ড করবে। এবং প্রথম ফাইন্যান্সিংটা কারা করেছিল সেটা স্যার বলেছেন ক্লিয়ারলি, খুব ইন্টারেস্টিং, এটাও আপনারা মনে রাখতে পারেন, যে যখন ইস্কাটন গার্ডেনে একটা সিডেন গাড়ি, 7 জন কর্মচারী, এবং রেহমান সোমান যখন মূল লোক হিসাবে, আর 1-2 ওই কুদ্দুস আর ইকবাল আর আরেকজন নিয়ে স্টার্ট করেন সেই হ্যাপি ডেইজ, মানে হ্যাপি অ্যান্ড পিসফুল ডেইজ। সেই ডেইজে টাকাটা এসেছিল কোথা থেকে? একতলা বাড়ি আর একটা ছোট্ট উঠান ভাড়া করার জায়গা। সেই ডেইজে টাকাটা এসেছিল স্যারের ভাষ্যমতে 3টা এনজিও, 10 লাখ করে 10 লাখ করে। একটা বোধহয় ব্র্যাক স্যার, আরেকটা প্রশিকা, আরেকটা ওই GSS. So the origin is some kind of non-state, non-private sector একটা ওনারশিপ। এখন সিপিডির ওনারশিপও এখনো তাই আছে, নন স্টেট, স্টেট তাকে এখনো ক্যাপচার করতে পেরেছে বলে আমি মনে করি না। এবং এখনো এটা মানে নন প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর তাকে টোটালি ক্যাপচার করতে পেরেছে আমি মনে করি না। তবে সিপিডি এখন ডায়ালগে চলে গেছে, আচ্ছা আমি যাই হই না কেন, আমার নিজের চরিত্র যাই হোক না কেন, আমি সকলের সঙ্গে আলাপ করব, করে আমি এজেন্ডা সেট করব,
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজেন্ডা সেটিংটা ভেরি ইম্পর্টেন্ট। কোন এজেন্ডা সেট করেছে সেটা যদি আমি আই কাট ইট শর্ট, যে পরে যখন ওরা বুঝতে পারলো যে মানে ডায়লগ করে ঘরের মধ্যে কাজ হবে না, এটাকে এখন জেলায় জেলায় নিতে হবে, বিভাগে নিতে হবে এবং অন্যান্য জায়গায় নিতে হবে, যখন সেই এসডিজি নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করলো, তারপর নাগরিক কমিটি তৈরি করলো, তখন কি এজেন্ডা সেট করলো দেখেন। তখন কিন্তু এই যে ইলেকট্রিসিটি কমলে কি হলো না হলো, এটার দাম কি কি এসব মাইক্রো ইস্যুস তখন কিন্তু আর ইম্পর্টেন্ট থাকলো না। তখন রিয়েল পাবলিক ইস্যুস হ্যাজ বিকাম ইম্পর্টেন্ট। কি কি ইস্যুস? নাম্বার ওয়ান, টু বিকাম এ পার্টিসিপেটরি ডেমোক্রেসি। দেখেন পলিটিশিয়ান কিন্তু জানে কোনটা রিয়েল এজেন্ডা। আমির খসরু কিন্তু বলে গেছে যে রিয়েল ইস্যু হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি। সেকেন্ড এজেন্ডা ঠিক করলো কি? টু হ্যাভ অ্যান এফিশিয়েন্ট, অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিসেন্ট্রালাইজড সিস্টেম অফ গভর্নেন্স। থার্ড এজেন্ডা কি ঠিক করলো? টু বিকাম এ পভার্টি ফ্রি মিডল ইনকাম কান্ট্রি। ফোর্থ এজেন্ডা, টু হ্যাভ এ নেশন অফ হেলদি সিটিজেন। খুব সিম্পল কিন্তু এগুলো। এই এজেন্ডার মধ্যে অত জটিল গবেষণা নাই, খালি আছে ডিজায়ার, খালি আছে কতগুলো অধিকার, খালি আছে কতগুলো 6 দফা তাই ছিল, কিন্তু 6 দফার মধ্যে অনেক এক্সারসাইজ ছিল হাউ টু ইমপ্লিমেন্ট ইট। আমার মনে হয় এগুলোর মধ্যেও নিশ্চয়ই স্যারের এক্সারসাইজ আছে কেমনে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। টু ডেভেলপ স্কিলড অ্যান্ড ক্রিয়েটিভ হিউম্যান রিসোর্সেস, টু বিকাম এ গ্লোবালি ইন্টিগ্রেটেড রিজিওনাল ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল হাব, টু বি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, টু বি এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল সোসাইটি। এই লাস্ট এজেন্ডাটা হলো স্যারের এজেন্ডা। স্যার এটা নিয়ে আছেন, সারা জীবনই আছেন, এখনও আছেন, এবং এই এজেন্ডা করতে গিয়ে ইন্টারন্যাশনাল লোকদের সঙ্গে ঝগড়া করে যাচ্ছেন অনবরত, এবং নিজেকে তিনি ফেলেছেন হেটেরোডক্স ইকোনমিস্টদের মধ্যে। এবং এই হেটেরোডক্স ইকোনমিস্টরা কি? এরা এই ধরেন আপনি স্যারকে আমরা বলতে পারি হেটেরোডক্স ইকোনমিস্ট, আমরা বলতে পারি একে সেনকে বলতে পারি হেটেরোডক্স ইকোনমিস্ট, আমরা স্টিগলিটসকে বলতে পারি হেটেরোডক্স ইকোনমিস্ট, জিওফ্রি স্যাক্সকেও কেউ কেউ বলে হেটেরোডক্স ইকোনমিস্ট। এবং মজার মানে ইন্টারেস্টিং হলো, স্যার যখনই সুযোগ পেয়েছেন এদেরকে সিপিডির মঞ্চে ডেকে এনে এদেরকে দিয়ে বক্তৃতা দিয়েছেন। স্যার 2টো প্রজেক্ট করেছিলেন, ওই 2টো প্রজেক্টের সঙ্গে আমার চান্স ছিল যুক্ত হওয়ার। একটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেটাইজেশন পলিসির বিরুদ্ধে, ম্যারি শার্লি এখানে এসেছিল, আমি তার এগেনস্টে বিতর্ক পেপারটা উত্থাপন করেছিলাম, স্যার আমাকে খুবই এনকারেজ করেছিলেন। স্যাপ নিয়ে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি নিয়ে প্রশিকা এবং দেবপ্রিয় মিলে একটা করেছিল, সেটাও হেটেরোডক্সের মধ্যেই পড়বে। আর আরেকটা হলো স্যাপ, এটা ছাড়া আরেকটা কি জানি আমি ভাবলাম, সাকেপ প্রজেক্ট, যেখানে স্যার এটাকে মানে নেপাল, ইন্ডিয়া ইত্যাদি সব মিলিয়ে, এবং সেখানে স্যারের নভেল কনসেপ্ট। এবং মজা হলো যেগুলো হেটেরোডক্স সেগুলো কিন্তু কাগজে প্রচার হয় না, সেগুলো কিন্তু মানুষ বেশি পড়ে না। যেগুলো আসলেই পাবলিক গুডস হওয়া উচিত এবং পাবলিকের কাছে যাওয়া উচিত, স্যার অবশ্য বলবেন যে এটা তো একটা মানে বামপন্থী রাজনীতিবিদদের করার কথা, তারা তো সেটা করলো না। এবং আমি স্যারের কাছে মাথা নত করে স্বীকার করে নিচ্ছি যে স্যার তো তার উত্তরাধিকার তৈরি করে যেতে পেরেছেন, আমি বা আনু বা আমরা কেউ আমাদের উত্তরাধিকার এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। সেই কারণে আমি স্যারের কাছে ক্ষমা চাই। কিন্তু সেটা হবে, আপনি এজেন্ডা তৈরি করে গেছেন, রিসার্চ করে গেছেন, আইআরবিডি করে গেছেন, somebody someday some class will take it over. Thank you.